একজন মানুষ কতটুকু সুস্থ রয়েছে সেটা কিন্তু তার ত্বকের ধরন অথবা স্কিন টেক্সচার দেখেও কিন্তু অনুমান করা যেতে পারে। বর্তমান যুগের প্রেক্ষাপটে নারী পুরুষ কম বেশি সবাই কিন্তু তাদের ত্বকের যত্নের বিষয়ে বেশ সচেতন। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বকের বিভিন্ন সমস্যা এবং তার আধুনিক চিকিৎসা। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সিনথিয়া আলম, কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগ, মেডিক্স ইউনাইটেড হেলথ কেয়ার এবং ইউনাইটেড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, চর্ম ও যৌন স্বাস্থ্য পরামর্শক, বাইকাম ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা দুজন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রথমে আমাদের আলোচনা শুরু করতে চাই ডক্টর সিনথিয়া আলম, আপনাকে দিয়ে প্রথমে আপনার কাছে একটু জানবো যে ত্বকের তো আসলে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেটি নিয়ে আমরা কম বেশি আলোচনা করে থাকি বা আমরা জানতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের কাছে যারা পেশেন্ট যেয়ে থাকে তাদের কাছ থেকে। আপনার কাছে একটু জানবো স্পেসিফিকভাবে যে হারপিস রোগটা আসলে কি, বা এই যে ঘন ঘন ফুসকুড়ি যেটিকে আমরা বলে থাকি, এই রোগটা সম্পর্কে একটু জানবো, যেটি কেন হয়ে থাকে এবং এর প্রতিকারটা আসলে কি? এটা একটি ভাইরাসজনিত রোগ, হ্যাঁ, হারপিস সিমপ্লেক্স ভাইরাস। তো এই ভাইরাসের কিছু প্রকারভেদ আছে 1 and 2। এটা বিভিন্ন জায়গায় হতে পারে। এটা যদি আপনি মনে করেন যখন ঠোঁটে বা ঠোঁটের দুপাশে হবে তখন এটাকে বলা হবে হারপিস ল্যাবিয়ালিস। এটা যখন জেনিটেলিয়াতে বা প্রাইভেট পার্টে জেনিটেলিয়াতে হবে তখন এটাকে বলবে হচ্ছে হারপিস প্রোজেনালিটিস। এবং এটা কিন্তু ছেলেদের এবং মেয়েদের উভয়েরই হতে পারে এবং টোটাল বডিতে হতে পারে। হারপিস জোস্টার এটা কিন্তু প্রথম দিকে এটা সাধারণত দেখা যায় একটা ভাইরাস যখন প্রথম দিকে যদি চিকেন পক্স হয়, ধরেন চিকেন পক্স কারো হলো, এটা রিঅ্যাপিয়ারেন্স বা রিঅ্যাক্টিভেশন হয় হারপিস জোস্টার হিসেবে এবং দেখা যায় বডির বিভিন্ন জায়গায় ছোট ছোট ফুসকুনির মতো আসতে পারে। এই ফুসকুনিগুলো যখন ফেটে যায় তখন দেখা যায় পানির মতো বের হতে পারে, পরের দিকে ক্রাস্টেড লেশনও ডেভেলপ করে। কিন্তু এটা অন্য কিছু থেকে আলাদা করবেন কিভাবে? এটা আলাদা করার পোর্শনটা হচ্ছে বডির যে এক পাশে হবে, আচ্ছা, টোটালি একটা অ্যালাইন জুড়ে হবে এবং প্রচণ্ড পেইনফুল থাকবে। যখন এটা পেশেন্ট আমাদের কাছে আসে মেইনলি কমপ্লেন নিয়ে যে লাল লাল ছোট ছোট দানা হয়েছে, এগুলো কিন্তু আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, বা চুলকানি, আমরা জিজ্ঞেস করি যে চুলকানি হচ্ছে কিনা, চুলকানির থেকে বেশি তাদের কমপ্লেন থাকে পেইনফুল। এবং এটা যদি যখন মুখে হবে তখন এটা অনেক বেশি সিভিয়ার হয়ে যায়। এটা বৃদ্ধদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে, প্লাস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও মাঝে মধ্যে হতে পারে। তো এটা যখন হয় এটার এক্সট্রা কেয়ার প্লাস হচ্ছে ট্রিটমেন্ট করতে হয়। এটা যখন জেনিটেলিয়াতে হয় তখন এটাকে আমরা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অর ইনফেকশন STI হিসেবেও এটাকে আমরা ডিটেক্ট করি। তখন সেক্ষেত্রে এটার কিছু টেস্ট আছে, ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কনফার্ম হই যে হচ্ছে এটা কোন ভেরিয়েশনের মধ্যে পড়ে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে উইদিন 7 days এটা দেখা যায় অনেকটুকুই সুস্থতার দিকে চলে আসে। তার মানে এই যে আমরা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখে থাকি যে তাদের ত্বকে বিভিন্ন ধরনের ফুসকুড়ি হচ্ছে, কিন্তু তারা একেবারেই কিন্তু সেই বিষয়ে খুব একটা সচেতন থাকে না। কিন্তু আপনার কাছে একটু জানবো যে আসলে এই ফুসকুড়িটা কতদিন পর্যন্ত বা কত সপ্তাহ পর্যন্ত থাকলে সেটিকে আসলে সাধারণভাবে নেওয়া উচিত নয়, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? এটা ফার্স্টে যখন আসে তখন রেড একটা অ্যাপিয়ারেন্স হয়, হ্যাঁ, দেখা যায় ইরাইথ্রেমেটাস, দেখা যায় এটা হচ্ছে লাল একটা প্লেসের উপর ছোট ছোট ফুসকুনির মতো আসছে। পেইন যদি প্রথম দিকে সে ফিল করে যে এখানে আমার চুলকানি হচ্ছে না, ব্যথা হচ্ছে, প্লাস একটা ইরিটেশন, স্টিংয়ে একটা সেন্সেশন হচ্ছে, তখনই ডক্টরের কাছে যাওয়া উচিত। প্লাস এই ট্রিটমেন্টটা নিলে দেখা যায় কি, আমি মনে করি যার হচ্ছে উইদিন 24 hours to 48 hours-এর মাঝে আসলে ট্রিটমেন্টটাও তখন দিয়ে দিলে তার কষ্টটাও কমে যায়, প্লাস হচ্ছে সে সুস্থতার দিকে খুব দ্রুত মানে আরোগ্য লাভ করে। আচ্ছা, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। ডক্টর নুসরাত জাহান, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে এখন বর্ষাকাল চলছে, সেই সাথে প্রচন্ড রকমের গরম, আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে এই বর্ষাকাল এবং গরমকালে দেখা যায় স্কিন ডিজিজ অনেক বেশি বেড়ে যায়। তো সাধারণত কোন ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি দেখা দেয়, এবং এক্ষেত্রে আপনি একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকবেন যে যেন কোনো ধরনের স্কিন ডিজিজ না হয়?
আসলে বর্ষা এবং গ্রীষ্মের এই যে একটা হচ্ছে আমরা বলি যে ট্রানজিশন একটা পিরিয়ড, এই সময় বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের প্রবণতা বেশি দেখা যায়। এবং তার মধ্যে আমরা যদি এভাবে ভাগ করে থাকি যে মুখের ব্রণ এবং শরীরে বিভিন্ন ধরনের চুলকানি, ফুসকুড়ি, ঘা বা খোস পাচড়াও অনেকে বলে, এটা কিন্তু অনেক বেশি দেখা যায়। এবং সবচেয়ে বেশি আমরা মুখের মধ্যে অ্যাকনিটা খুব বেশি হচ্ছে প্রবণতা দেখা যায়। এবং চুলের ক্ষেত্রে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে সেবোরিক ডার্মাটাইটিস, এটা যদিও সারা বছরই হতে পারে কম বেশি, কিন্তু এই সময়টা প্রবণতা বেড়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে শরীরের ক্ষেত্রে টিনিয়া বা আমরা বলছি যে স্ক্যাবিস, এই দুটার একটা মহামারী আকারে এই সময় প্রবণতা বেশি থাকে। আচ্ছা, তো এই যে বললেন যে স্ক্যাবিসের কথা যদি আমরা বলি বা দাউদের কথা যদি বলি, যেটি বাংলাদেশের প্রেক্ষাপট এখন দেখেছি যে প্রায় ঘরে ঘরেই কিন্তু সবার হচ্ছে, যেটিকে আপনি বললেন যে মহামারীর মতো, এর বেসিক্যালি কারণটা আসলে কি, কেন এটা আসলে এত বেশি বৃদ্ধি পাচ্ছে? আসলে মূলত স্ক্যাবিস এবং টিনিয়া, যদিও একটা স্ক্যাবিস হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন এবং টিনিয়া হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু দুটোই কিন্তু স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, ছোঁয়াচে, কন্টাজিয়াস। এবং দেখা যায় যে খুব সহজে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা একটা ঘনবসতি এরিয়া এবং একই পরিবারে বা একই জায়গায় অনেক মানুষ কিন্তু বসবাস করছি, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের কাপড় আরেকজন পরিধান করছে কিংবা হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হচ্ছে, এবং যার কারণে কিন্তু এই জিনিসটা ছড়াচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সচেতনতার অভাব থাকে। অনেক রোগের ক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে শুধুমাত্র হয়তোবা চিকিৎসা নিলে বা ওষুধ গ্রহণ করলে তার সম্পূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব, কিন্তু স্কিন ডিজিজ থেকে শুরু করে যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে যে শুধু যে ওষুধ খাবে তা কিন্তু না, এর পাশাপাশি তাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন স্ক্যাবিসের ক্ষেত্রে বেশ কিছু নির্ধারিত নিয়ম রয়েছে। আমরা যখন চিকিৎসার ক্ষেত্রে আসি তখন আমরা বলে দিই যে সে যেখানে থাকছে বা বসবাস করছে সেই জায়গার, অর্থাৎ বাসার সবার চিকিৎসা করারও উচিত। যদিও একজন হয়তোবা সেখানে ইনফেক্টেড, আক্রান্ত, কিন্তু সেই বাচ্চা বা সেই মানুষ হয়তো বা তিনি মাদ্রাসায় যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, অর্থাৎ অনেকজনের সাথে তার উঠা বসা চলাফেরা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে অবশ্যই বাসার সকলের একটা চিকিৎসা করতে হবে এবং কিছু নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। আবার পাশাপাশি আসুন, যদি আমরা স্ক্যাবিস, আমরা যদি ছত্রাক বা টিনিয়ার ক্ষেত্রেও আসি বা যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু বলা হয় যে যেহেতু এটা খুব তাড়াতাড়ি ছড়ায়, সেক্ষেত্রে কিছু কিছু বিষয় খেয়াল রাখা উচিত। যেমন শরীরের ভেজা বা স্যাঁতস্যাঁতে যে অংশগুলো রয়েছে সেগুলোকে সবসময় শুকনো রাখার চেষ্টা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, কাপড় পরিষ্কার, পার্সোনাল হাইজিনের বিষয়টা অনেক বেশি এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। জি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যায় যে যারা চিকিৎসা গ্রহণ করছে, বিশেষ করে আমাদের দেশে স্ক্যাবিস, টিনিয়া সব কিছুর ক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োগ যে পদ্ধতি রয়েছে, অনেকে কিন্তু সঠিকভাবে সেটা নিয়মকানুন মেনে চলছে না। হয়তো বা বিভিন্ন জায়গা থেকে খুব সহজেই দেখা যায় আজকাল ফার্মেসিতে গেলেই কিন্তু খুব সহজে কিছু ওষুধপত্র, যেটা কিনা হয়তো বা তার শরীরের জন্য ঠিক না বা সঠিক মাত্রা, অর্থাৎ আমরা ডোজের কথা বলছি, ডিউরেশনের কথা বলছি, এবং যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকে মেনে চলে না। যার কারণে দেখা যাচ্ছে যে যেই রোগটা হয়তো বা তার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ভালো হওয়ার কথা ছিল, সেটা দেখা যাচ্ছে যে 2 মাস 2 বছর পর্যন্ত সে ভুগছে শুধুমাত্র নিয়মকানুন না মেনে চলার কারণে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটু ডক্টর সিনথি আলম আপনার কাছে একটু জানতে চাই। যেটি আমরা বলছিলাম যে স্ক্যাবিস এবং দাউদ মোটামুটি বলা যেতে পারে যে মহামারী আকারেই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আসলে কিছু মিসকনসেপশন রয়েছে অথবা কিছু অপচিকিৎসা রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে কেন আসলে এই অপচিকিৎসাটা হচ্ছে, কেন আসলে প্রপার ট্রিটমেন্টটা তারা নিচ্ছে না? স্ক্যাবিসের ক্ষেত্রে আমি বলবো, আপনারা তো জানেন এখন মহামারী, আমার চেম্বারে ম্যাক্সিমাম এখন যদি আমি 40 পেশেন্টের মধ্যে 30 পেশেন্টই থাকে স্ক্যাবিসের পেশেন্ট। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি স্ক্যাবিসের ক্ষেত্রে তাদের মধ্যে কি ভ্রান্ত ধারণা, কি ভুলগুলো করছে, সংক্ষেপে বলি, তারা যখন তাদেরকে একটা ক্রিম ইউজ করতে বলা হয়, ধরেন 5% পারমিথ্রিন আমরা ইউজ করতে বললাম উইথ কোটামিটন, তাহলে ওই পারমিথ্রিন জাস্ট তারা কি করে, যেই প্লেসে তার চুলকাচ্ছে সেখানে শুধু দিয়ে দিচ্ছে। কিন্তু এটার নিয়ম আছে, পার্টিকুলার একটা নিয়ম হচ্ছে এই 5% পারমিথ্রিন এই লোশনটি বাসার সব সদস্যের নিতে হবে এবং গলা থেকে পা পর্যন্ত প্রতিটি জায়গায়, বিশেষ করে হাতে এবং যেই জায়গাগুলো ঢাকা থাকে সব জায়গায় ভালো করে দিতে হবে। কোনোই এলবো জয়েন্ট, নি জয়েন্ট, কোনো জায়গা যাতে বাদ না যায়। অনেকে বলে কি আমার তো শুধু চুলকাচ্ছে এখানে, আমি ওই সময়টাতে এখানে দিয়ে দিই, কিন্তু হচ্ছে তার এটা দিলে হবে না। তার প্রতিটা পার্টে এবং বডির গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে মেখে 12 ঘন্টা রেখে দিতে হবে। যদি 12 ঘন্টার নিচে, অনেকেই দেখা যায় 12 ঘন্টার কম সময় রাখে, তো সেটাতে কিন্তু হেল্প হয় না। এটার
কিছু ডেট আছে এবং নির্দিষ্ট টাইম আছে, এই টাইমিংটা মেনটেন করতে হবে। আমরা বলে দেই যে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং অষ্টম দিন এইভাবে এটা মাখতে হবে। পরিবারের সব সদস্যদের ট্রিটমেন্টটা নিতে হবে। পাশাপাশি আপনার বাসার যত কাপড় আছে, বেডশিট, বালিশ কাভার বা আদার বিলঙ্গিংস যা কিছু আছে, এটা সিদ্ধ পানিতে মোর দেন 60 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু এটা ধুতে হবে। না হলে দেখা যাবে কি এটা ভালো মতো এই পোকা, এই মাইট, এই প্যারাসাইট এটা কিন্তু কিল হয় না, এটা রয়ে যায়। এবং যেই জিনিসগুলো আমরা ধুতে পারি না, বিশেষ করে সোফা, কার্পেট বা এরকম যার যেসব জিনিস আছে, এগুলো বদ্ধ করে 72 আওয়ার্স রেখে দিতে হবে। টোটালি রেখে দিলে আস্তে আস্তে দেখবেন যে হচ্ছে মাইটগুলো টোটালি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। না হলে দেখা যাবে কি ট্রিটমেন্ট নিলেও আবার 15 days or 1 month আফটার আবার এগেইন অ্যাপিয়ার করে। তো এই প্রবলেমগুলো হচ্ছে। এটার পাশাপাশি দাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, দাদের ক্ষেত্রে দাদের ট্রিটমেন্ট যেটা করে তারা, এই ট্রিটমেন্টটা না মানে অনেকেই দেখা যায় সময় যখন দেখা যায় তাদের দাঁতটা কমে গেছে বা ইচিংটা কমে গেছে, চুলকানি নেই, তখনই সে অফ করে দেয়। এটা করা যাবে না, তার এটা কন্টিনিউ করতে হবে যতদিন ওখানে কালো দাগ আছে। ডোজ যেটা সেটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। এবং এই প্রসঙ্গে একটু জানতে চাই যে স্টেরয়েডের ব্যবহারটা এক্ষেত্রে আসলে কতটুকু প্রযোজ্য, এবং অনেক ক্ষেত্রে আমরা জানি যে আসলে স্টেরয়েড ব্যবহার করাটা উচিত নয়। একটু যদি এই স্টেরয়েড সম্পর্কে আমাদেরকে বলতেন। দাদের ক্ষেত্রে বা ছত্রাকের ক্ষেত্রে স্টেরয়েড দেওয়ার কারণেই এই যে এখন তো অনেক ধরনের মানে সব পেশেন্টকে আমি ইন্ডিভিজুয়ালি টাইম দিয়ে ওনাকে বোঝাই যে আপনি যদি ফার্স্টে স্টেরয়েড ব্যবহার না করতেন তাহলে এই জিনিসটা কিন্তু আপনার উইদিন 1 month কিওর হয়ে যেত। আপনার জাস্ট স্টেরয়েড ব্যবহার করার কারণে এটা রেজিস্ট্যান্স, মানে এটা কোনোভাবেই সারছে না বা ক্যারেক্টারিস্টিক্সটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তার ক্ষেত্রে রিকোয়েস্ট স্টেরয়েড ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি আরেকটা জিনিস, এই ধরনের পেশেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মনে করে কি পরিষ্কার পরিচ্ছন্ন মানে ডেটল, স্যাভলন, হেক্সিসল বা সাবান এগুলো ভালো বেশি করে দিলে কিওর হবে, কিন্তু না। ছত্রাকের ক্ষেত্রে কোনো সাবান, ডেটল, স্যাভলন, হেক্সিসল ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই একটি কিটোকোনাজল বা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল সোপ ব্যবহার করতে হবে, তাহলে দেখবে এই প্রকোপটা কমে যাচ্ছে এবং কিওরটাও ভালো মতো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, আরও বিভিন্ন ডিজিজ নিয়ে। আমি ডক্টর নুসরাত জাহান আপনার কাছে একটু জানতে চাই যে ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে আমরা স্ক্যাবিস এবং দাউত নিয়ে কিছুটা আলোচনা করলাম। চুল পড়াও কিন্তু একটা বড় সমস্যা বর্তমানে, যেটা আমরা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু আপনার কাছে জানবো যে যাদের চুল পড়া শুরু হয়েছে ভেরি রিসেন্টলি, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? চুল পড়া আসলে ছেলে মেয়ে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে খুবই পরিচিত একটি সমস্যা, এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের দেখা যায় যে মিসকনসেপশন থাকে, ভুল ধারণা থাকে। আগে জানতে হবে যে আসলে কখন চুল পড়া বলছি আমরা, কারণ চুল কিন্তু স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত আমাদের শরীরের চুলটা কিন্তু গজাচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত এটা বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটা গিয়ে পড়ে যাচ্ছে। দৈনিক যদি 100-র মতো চুল পড়ে তাহলে সেটাকে আমরা কিন্তু স্বাভাবিকভাবে ধরে নিতে পারি, কিন্তু যখন এটা পরিমাণ 100 থেকে 150 হয়ে যায় তখন কিন্তু সেটাকে আমরা বলতে পারি অস্বাভাবিকভাবে চুল পড়ছে এবং চুল পড়া, এবং পরবর্তীতে কিন্তু তার টাকের একটা প্রবণতা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে প্রত্যেক বয়সের ক্ষেত্রেই একটা চুল পড়ার একটা স্তর রয়েছে, এবং সেক্ষেত্রে চুলেরও কিন্তু চুল যে বাড়ছে, চুলেরও কিন্তু বিভিন্ন স্তর আছে, সে যে স্বাভাবিকভাবে বাড়ছে। তো সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যে চুল পড়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন ধরুন যে আমরা যদি এভাবে ভাগ করি যে স্বাস্থ্যগত যে কারণগুলো শারীরিক এবং মানসিক, অনেক সময় দেখা যাচ্ছে আপনার হরমোনের সমস্যা থেকে এটা হতে পারে, আবার অনেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করছে চুলের যত্ন নিতে গিয়ে, সে হয়তোবা জানেও না যে সেটা তার চুলের জন্য ক্ষতিকর। বা মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে যে বিভিন্ন ধরনের রিবন্ডিং, আজকাল ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই হেয়ার স্প্রে ইউজ করছে। হ্যাঁ, সেটা তার আসলে চুলের জন্য মানানসই কিনা সেটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানসিক যে কারণগুলো থাকে, যে অনেকে কিন্তু বিভিন্ন রকমের দুশ্চিন্তাগ্রস্ত থাকে, বিশেষ মানে স্ট্রেসে থাকে, এনজাইটিতে থাকে, এবং অনেক সময় অনেকের বিভিন্ন ধরনের রোগের কারণে বিভিন্ন ধরনের আমরা বলছি যে ওষুধ নিতে হচ্ছে। যেমন ধরুন যে কেউ হয়তো বা কেমোথেরাপি নিচ্ছে বা বিভিন্ন ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন নিচ্ছে, এবং সেটার কারণেও কিন্তু অনেক সময় তার
চুল পড়ে যেতে পারে। আসলে সবার প্রথমে খেয়াল করতে হবে যে নির্দিষ্ট কোন কারণে একজন মানুষের চুল পড়ছে এবং সেই কারণটা খুঁজে বের করে তারপর সেটা চিকিৎসা করতে হবে। আর আরেকটা যেটা আসলে সবচেয়ে কমন, যেটা আপনার সাথেও আসলে যায়, যে পুষ্টির যে অভাবটা, কারণ চুলের মূল উপাদান হচ্ছে প্রোটিন এবং পুষ্টি, সেই পুষ্টির অভাব হলে কিন্তু চুল পড়বে, এটা খুবই স্বাভাবিক। অনেকে ইমব্যালেন্স যে ডায়েটটা করে না বুঝে, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে খুব ঝরঝর করে তাড়াতাড়ি করে চুল পড়ে যায়। তো প্রত্যেকটা বিষয় আসলে খেয়াল করে দেখতে হবে যে একজন মানুষের ঠিক নির্দিষ্ট কোন কারণে চুল পড়ছে, ওই কারণটা আগে আইডেন্টিফাই করতে হবে, বের করার চেষ্টা করতে হবে, এবং তারপরে চিকিৎসা করাটা সহজ হয়ে যাবে। এবং চুল পড়ার ক্ষেত্রে আমরা যদি বলি চিকিৎসার ক্ষেত্রে, এখন বর্তমানে কিন্তু চুল পড়ার তো যে কারণ বুঝে চিকিৎসা, কিন্তু তাছাড়াও যদি আমরা আধুনিক চিকিৎসার ক্ষেত্রে আসি, এখন বর্তমানে পিআরপি খুব ভালো কাজ করছে, এবং যাদের আসলে অনেক বেশি চুল পড়ছে বা একদমই সামনে টাক হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে কিন্তু এখন হেয়ার ট্রান্সপ্লান্টেশনও করছে। তো এটা আসলে ক্ষেত্র বিশেষে যে যেটা পছন্দ করছে কিংবা যার জন্য যেটা আসলে মানানসই বা প্রযোজ্য, সেই ক্ষেত্রে আমরা নির্ভর করে থাকি যে কার চিকিৎসাটা কিরকম হবে। অর্থাৎ ট্রিটমেন্ট ডিপেন্ড করছে যার যার ইন্ডিভিজুয়াল প্রবলেম অনুযায়ী। আমরা এই চুলের চিকিৎসা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, সেই সাথে ডক্টর সিনথা আলম আপনার কাছ থেকে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, হেয়ার ট্রিটমেন্ট, যেমন পিআরপি, আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের কথা বলছিলেন, সেটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। এখন ডক্টর সিনথা আলম আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, প্রচুর অ্যাস্থেটিক বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আপনি করে থাকেন। স্পেসিফিক্যালি এখন যেটা সব থেকে হাইপড বলা যেতে পারে ট্রিটমেন্টে, সেটা হচ্ছে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট। সেটি সম্পর্কে একটু জানতে চাই। সবাই যেটি কমনলি জানে যে এটি আসলে স্কিন ব্রাইটেনিংয়ের জন্য খুব চমৎকার কাজ করে, যেটার জন্য কন্টিনিউয়াস কিন্তু তারা এটার প্রতি ঝুঁকছে, কিন্তু এর বাইরেও আমরা কিন্তু কম বেশি জানি যে এর আরও কিছু ফাংশনস রয়েছে, সেগুলো যদি আমাদেরকে একটু বলতেন। গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা আসলে কি, এই ট্রিটমেন্ট সম্পর্কে বললে প্রথমে বলতে হবে যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল, এটা সবাই করছে, সব দেশে হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক ফেমাস একটা ট্রিটমেন্ট। এটা কিন্তু প্রথম দিকে যখন করা হতো, এটা কিন্তু কেমোথেরাপি পেশেন্টদেরকে ইমিউনিটি কম থাকার কারণে তাদেরকে ফার্স্ট দেয়া হয়। যখন ইমিউনিটি কম থাকলেও এই পেশেন্টদেরকে দেয়া হলো, মানে কিছু সংখ্যক পেশেন্টকে দিয়ে দেখা যায় কি এটাতে ব্রাইটেনিং ইফেক্টও পাওয়া যাচ্ছে। কেন ব্রাইটেনিং ইফেক্ট পাওয়া যায়? ইমিউনিটি বুস্ট আপের পাশাপাশি সেটা আমাদের যে মেলানিন থাকে শরীরে, কালো বা ফর্সা নির্ধারণ করে, এই মেলানিনটাকে ওরা ডিস্ট্রয় করে। তো মেলানিনটাকে, পোর্শনটাকে যখন কমায়, সেই পেশেন্টের দেখা যায় ব্রাইটেনিং ইফেক্টটা আসে। সে দিনের পর দিন যখন এটা নিতে থাকে বা এটা একটা ডোজ নেয়, তারপরে দেখবেন যে সে ব্রাইট হচ্ছে। এটার কিন্তু একটা নির্দিষ্ট ডোজ আছে, এই ডোজের বাইরে বা এই পাওয়ারের বেশি দেয়া ঠিক না। তো এই ডোজটা দিলে তার শুধু ইমিউনিটি বুস্ট আপ করে না, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, প্লাস আদার্স কিছু বডি মেকানিজমেও এটা কিন্তু হেল্প করে। বাট আপনি যদি বলেন এটার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটি কিন্তু অনেকে জানতে চায় এবং অনেকের মিসকনসেপশন রয়েছে যে এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট মানেই হচ্ছে ভবিষ্যতে কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তার হতে পারে বা থাকতে পারে, সেটি যদি আমাদেরকে একটু বলুন। পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সাইড ইফেক্ট আছে, নাই বললেই যে আমি যে বলবো যে একদমই নেই, না। প্রতিটা মেডিসিন, ধরেন আপনি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সেটারও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটারও সাইড ইফেক্ট আছে। কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না। দেখবেন যে 75 to 85% ক্ষেত্রে কোনো কিছুই হয় না। তো 1 to 2% অনেক সময় দেখা যায় তাদের হচ্ছে, সে কারণেও কিন্তু উল্লেখ করা থাকে সাইড ইফেক্টসের কথা। এখানে গ্লুটাথিয়নের ক্ষেত্রেও সেম পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যাদেরকে দেয়া যাবে না তাদের কথাও উল্লেখ আছে। দেয়া যায় না যাদের লিভার ড্যামেজ বা কোনো ধরনের অ্যাক্টিভ কোনো ইমিউনিটির প্রবলেম আছে, অ্যাক্টিভ ইমিউনাইজেশন নেওয়া, মানে হচ্ছে কোনো ধরনের টিবি জাতীয় কোনো রোগ আছে বা ভ্যাকসিনেশন নিয়েছে, এদেরকে দেয়া যাবে না। তারপরে হচ্ছে এমন কিছু পেশেন্ট যাদের মেটাবলিজম প্লাস বডিতে আদার্স কিছু, বিশেষ করে ক্রিয়েটিনিন লেভেল বেশি যাদের বা রেনাল ডিজিজ আছে যাদের, তাদেরকেও কিন্তু আমরা এই ধরনের গ্লুটাথিয়ন দেই না। তো এই পার্শ্ব প্রতিক্রিয়া যদি বাদ দিয়ে
এটা তো সবার ক্ষেত্রে না, পার্শ্ব প্রতিক্রিয়া বাদ দিয়ে যদি ডিসাইড করা হয় দিব কিনা, তাহলে দেয়া যায়। এটা যদি নির্দিষ্ট ডোজে এবং নির্দিষ্ট টাইম লাইন পর্যন্ত দেয়া যায়, দেন আপনি ব্রাইটেনিং ইফেক্ট পাবেন, পাশাপাশি কিন্তু আপনার বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু এটাতে আছে, প্লাস হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ করছে, অ্যাজ এ হোল আপনার টোটাল ফাংশনটাকে মানে বুস্ট আপ করতে হেল্প করে। আচ্ছা, গ্লুটাথিয়ন ট্রিটমেন্টের সম্পর্কে আপনার কাছ থেকে আরো অনেক কিছু আমার জানার আছে, অনেক প্রশ্ন রয়েছে যেটা আসলে দর্শকরা জানতে চায়, সেটি জানবো। এর মধ্যে আমি ডক্টর নুসরাত জাহান আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে চুলের ট্রিটমেন্টের একটা পার্ট হচ্ছে পিআরপি ট্রিটমেন্ট। এই পিআরপি সম্পর্কে জানতে চাই। আমরা যতটুকু জানি যে পিআরপি শুধুমাত্র চুলের ট্রিটমেন্টের জন্যই নয়, এটি স্কিনের যাদের অ্যাকনি প্রবলেম রয়েছে অথবা ওভারঅল স্কিন হেলথের জন্য এটি চমৎকারভাবে কাজ করে থাকে। পিআরপি সম্পর্কে একটু জানবো। পিআরপি আসলে মূলত হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা, অর্থাৎ প্লাটিলেট সমৃদ্ধ যে প্লাজমাটা রয়েছে সেটা। এটা মূলত শুধু যে চুলের চিকিৎসার ক্ষেত্রে হয় তা না, আপনি বলছিলেন যে শরীরের যে কোনো চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে ত্বকের চিকিৎসা এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বর্তমানে কিন্তু অনেকের দেখা যায় যে বিশেষ করে অর্থোপেডিক্সের ক্ষেত্রে হয়তো বা কারো হাঁটুতে ব্যথা কিংবা যাদের সার্জারিতে যাদের দেখা যাচ্ছে যে আলসার বা কোনো ক্ষত অনেক দিন ধরে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু এখন পিআরপির প্রচলন রয়েছে। অর্থাৎ পিআরপি খুবই সেফ আমরা বলে থাকি এবং এটাতে আসলে হচ্ছে খুব ভালো একটা রেসপন্স আসে, খুব তাড়াতাড়ি একটা ভালো একটা সুফল পাওয়া যায়। পিআরপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আবার অনেকের যারা বিভিন্ন ধরনের যৌন সমস্যায় ভুগছেন, শারীরিক সমস্যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু পিআরপির প্রচলন রয়েছে। অর্থাৎ পিআরপির ফলাফলটা খুবই ভালো। সেই ক্ষেত্রে পিআরপিটা আসলে কিভাবে দিতে হচ্ছে এটা খুবই সহজ। এটা দেখা যায় যে একজন মানুষের নিজের শরীরের যে রক্ত সেটাকে সেন্ট্রিফিউজ করা হচ্ছে এবং সেখান থেকে একটা প্লাজমা তৈরি হচ্ছে এবং সেই যে প্লাটিলেট রিচ প্লাজমা সেটাকে কিন্তু ইনজেকশনের মাধ্যমে পুশ করা হচ্ছে তার শরীরে। এখন আপনি যেই জায়গাটায় আসলে হচ্ছে আপনার প্রয়োজন দিতে হবে, যেমন ধরুন যে মাথায় চুলের চিকিৎসার ক্ষেত্রে বা চুল পড়া চিকিৎসার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে উনি মাথার তালুতে বা ত্বকে দিচ্ছেন এবং সেটার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে যে কতটুকু দিতে হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে পিআরপিটা আপনার কয়েকটা ভাগে দিতে হয়, হয়তো বা দেখা গেল যে আপনার মাসে একবার কিংবা 3 সপ্তাহ পর পর এরকম একটা বিষয় থাকে এবং পিআরপির ইফেক্টটা কিন্তু আমরা খুব দ্রুত পাই। এই জন্য দেখা যায় যে আপনার পিআরপি করলে আমাদের ত্বকের যে ভিতরে যে কোলাজেন রয়েছে, কোলাজেনটা তৈরি হচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট পাশাপাশি অর্থাৎ একটা যে গ্লোয়িং ইফেক্ট আসে বা ত্বকের অনেকের কিন্তু ত্বকে বিভিন্ন ধরনের পোর্স থাকে, গর্ত থাকে, স্কার হয়ে যায়, অর্থাৎ হচ্ছে ব্রণ যাদের ভালো হয়ে যায় বা ভালো হয় না সেই ক্ষেত্রে কিন্তু শক্ত দাগ হয়ে যায়, স্কার যেটাকে আমরা হাইপারট্রফিড স্কার বলছি, বা নোডিউলার অ্যাকনির ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু পিআরপি খুব ভালো কাজ করছে। অর্থাৎ একদিকে এটা কিছুটা গ্লো নিয়ে আসছে এবং ত্বকের যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, অর্থাৎ অ্যাকনি যাদের রয়েছে বা বিভিন্ন ধরনের স্কার রয়েছে, সেই ক্ষেত্রে পিআরপি এবং চুল পড়ার ক্ষেত্রেও পিআরপি কাজ করছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা যে ডার্মাটোলজিস্ট যারা রয়েছেন অথবা ফিজিশিয়ান যারা রয়েছেন তারা কিন্তু বলে থাকে যে পিআরপি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ এটি যদি অ্যাডভান্স লেভেলে চলে যায়, অর্থাৎ সিভিয়ার লেভেলে চলে যায়, তখন পিআরপি খুব একটা ভালো কাজ করে না। অর্থাৎ পিআরপি নিতে হয় যে কোনো ধরনের সমস্যার প্রাথমিক পর্যায়ে। জি, এটার একটা বিষয় রয়েছে যে যেমন ধরুন যে অনেকের আমি দেখেছি আমার প্র্যাকটিসের ক্ষেত্রে যে হয়তোবা একটা সেশন নিয়েছে পিআরপির ক্ষেত্রে, একটা দুটো সেশন নিয়ে তিনি আবার 6 মাস নিচ্ছেন না। আবার আজকাল যেটা হয়ে থাকে সমস্যা সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন জায়গায় পিআরপিটা আসলে কিন্তু একজন ফিজিশিয়ানের দেওয়া উচিত, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমানে কিছুক্ষণ আগে যে কথা হচ্ছিল গ্লুটাথিয়ন থেকে শুরু করে বর্তমানে বোটক্স, ফিলার, মাইক্রোনিডলিং, আমরা দেখছি যে সব কিছু কিন্তু শুধুমাত্র ফিজিশিয়ান না, বর্তমানে বিভিন্ন ধরনের জায়গাতেও কিন্তু এটা অনেক অ্যাভেলেবল। স্পেসিফিক করে বলি বিভিন্ন পার্লারেও কিন্তু এখন এই ধরনের যেখানে কিন্তু অনেকেই শুরু করেছে যারা ডক্টর নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একজন মানুষের জন্য অনেক বেশি রিস্কিও হয়ে যাচ্ছে। তারা আসলে আইডেন্টিফাই করতে পারছেন না যে আসলে তাকে কখন দিতে হবে বা কতটুকু মাত্রায় দিতে হবে, আদৌ দেয়া যাবে কিনা, সেটা দেওয়ার আগে বুঝে নিতে হবে যে তার জন্য এটা প্রযোজ্য কিনা। খুব চমৎকার বলেছে। আমরা আসলে এই একটু কথা বলতে চাই, কারণ হচ্ছে এই যে ইনজেক্টেবল প্রসিডিওরগুলো এগুলো যে পার্লারে করা হয়, এটা বন্ধ করা উচিত। কেন? ইনজেক্টেবল কোনো কিছুই কোনো ডক্টর ছাড়া বা কোনো ধরনের ক্লিনিক্যাল কোনো হসপিটাল ডায়াগনস্টিক এগুলো মানে প্রতিষ্ঠান ছাড়া এগুলো দেওয়ার কথা না এবং টোটালি নিষিদ্ধ। আচ্ছা, এটা কিন্তু আমাদের কোর্ট থেকে, হাইকোর্ট থেকে একটা নির্দেশনামা এসছে, এটা জারি হয়েছে। তো এখানে যদি কোনো ধরনের এই ধরনের ইনজেক্টেবল বা কোনো কিছু দেয়া হয় পার্লারে, সেটা পরবর্তীতে যেই পেশেন্টদেরকে বা যারা নিচ্ছে তাদের কিন্তু অনেক কঠিন ধরনের সাইড এফেক্ট হচ্ছে। এমন কিছু পেশেন্ট আমরা পাই রেগুলার আমাদের চেম্বারে যে তাদের সিভিয়ার
বা হচ্ছে নন রিভার্সেবল বা ইরিভার্সেবল সাইড ইফেক্টস হচ্ছে, যেটা কোনোভাবে ব্যাক করবে না। একটু এক্ষেত্রে আমি আপনার কাছে একটু স্পেসিফিক জানতে চাই, যেহেতু আপনি বললেন যে কিছু কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো একেবারেই পার্লার থেকে নেওয়া উচিত নয়, সেগুলো যদি স্পেসিফিক করে বলতে, তাহলে আমাদের দর্শক যারা রয়েছেন তারাও কিছুটা সচেতন থাকবেন যে এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের স্কিন কেয়ারগুলো পার্লারে না যে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে নেওয়া উচিত, সেগুলো যদি একটু বলতেন। অবশ্যই কিছু ইনজেক্টেবল প্রসিডিওর, এটার মধ্যে দেখবেন যে বটক্স, ফিলার, থ্রেড লিফট, তারপরে হচ্ছে পিআরপি, আবার অনেক সময় দেখা যায় লেজারও করে এখন পার্লারে। তো এই জন্য ইনজেক্টেবল প্রসিডিওরগুলো যখন করে, দেখবেন একটা পেশেন্টের ক্ষেত্রে যখন বোটক্স করা হচ্ছে, বোটক্স কেন করা হয়? আমাদের টোটাল ফেসে যতগুলো মাসেল আছে সেই মাসেলের মুভমেন্টগুলোকে কমিয়ে আমাদের টোটাল মুখটা টান টান বা বয়সের কম মানে ছাপটা কমানোর জন্য। কিন্তু এইখানে তারা যে অ্যানাটমি, আমাদের ফেসে কতগুলো মাসেল আছে, সেই মাসেলের যে অ্যানাটমি সেটা কোথায় ইনজেক্টেবল প্রসিডিওর মানে কোথায় দিতে হবে, এইটা কিন্তু তারা জানে না। এবং এটার পাশাপাশি অনেক ধরনের নার্ভ থাকে, সাপ্লাই থাকে। দেখা যায় কি বোটক্সের ক্ষেত্রে এমন কোনো জায়গায় দিয়ে দিচ্ছে যেটার জন্য চোখ একটা বন্ধ হয়ে যাচ্ছে, ব্লাইন্ড হয়ে যাচ্ছে, ইভেন বা মুখ বাঁকা হয়ে যাচ্ছে। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পার্লার থেকে করে আমার কাছে রেগুলার পেশেন্ট আসে যারা পার্লার থেকে করার পর এমন কোনো জায়গা থেকে করেছে যে কোনো মেডিকেল পার্সন না বা নির্দিষ্ট কোনো তাদের ডিগ্রি নেই বা ট্রেনিং নেই, তারা যখন এই ধরনের প্রসিডিওর করে মুখটা বেঁকে যাচ্ছে, তো ড্রুপিং হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু তার থাকে কতদিন জানেন? যতদিন এই বোটক্সের ইফেক্টটা থাকে ততদিন থাকে। দেখা যায় 7 to 1 ইয়ার পর্যন্ত এটা স্টে করতে পারে। আবার ফিলারের ক্ষেত্রে ব্লাইন্ডনেস, দেখবেন যে অনেকে লিপ ফিলার করে, আন্ডার আই ফিলার করে, প্লাস হচ্ছে ন্যাজোলেভিয়াল ফোল্ডে ফিলার করে। আন্ডার আই ফিলার যেটা করা হয় সেই ফিলারের ক্ষেত্রে ব্লাইন্ডনেস ডেভেলপ করে। বাংলাদেশে এরকম হিস্ট্রি এখন কিন্তু আছে। তো এই যে ব্লাইন্ডনেস বা আপনারা একটা ধরেন কিছুর জন্য না এমন কারো কাছে যাচ্ছেন যেটার জন্য ব্লাইন্ডনেস ডেভেলপ করছে, এটা তো লাইফ লং সে সাফারার। তো আপনি আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য যাচ্ছেন বা কোনো ধরনের মানে নিজেকে আরো বুস্ট আপ বা কনফিডেন্ট ফিল করার জন্য যাচ্ছেন, বাট হিতে বিপরীত না, দেখা যায় টোটাল তার লাইফ লং সে ব্লাইন্ড থাকলো। আচ্ছা, তো এই অর্থাৎ আমরা যতটুকু আমরা আপনার কথা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো অবশ্যই ডার্মাটোলজিস্টদের আন্ডারে করা উচিত, নট কোনো ধরনের পার্লারে। এই প্রসঙ্গে আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে হাইড্রোফেশিয়াল, যেটা আসলে অনেক আগে থেকেই পার্লারে বিভিন্ন সার্ভিস দেওয়া হচ্ছিল, এখন কিন্তু অ্যাস্থেটিক যে সার্ভিসটুকু আপনারা দিচ্ছেন সেখানেও হাইড্রোফেশিয়াল করা হয়ে থাকে। সো হোয়াটস দ্য ডিফারেন্স, যেটা পার্লারে করলে কীরকম হবে আর অ্যাস্থেটিক ডক্টর যারা রয়েছে তাদের কাছে করলে আসলে ডিফারেন্সটা কীরকম হবে? আসলে হাইড্রোফেশিয়ালের ক্ষেত্রে বা যে কোনো প্রসিডিউরের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের তো একটা সিস্টেম থাকে। আপু যেভাবে বলছিলেন যে আমাদের শরীরের যে অ্যানাটমি, সেটা তো আসলে পার্লারে যারা করছেন সেখানে যদি একজন ফিজিশিয়ান থাকতেন তাহলে তিনি কিন্তু দেখতে পারতেন, বুঝতে পারতেন যে কিভাবে প্রসিডিউরটা করলে সঠিক হবে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন একজন ফিজিশিয়ান ছাড়া একজন যিনি চিকিৎসক না, তিনি যখন এই কাজগুলো করছেন, তিনি কিন্তু ওই মেশিনের যে ফ্রিকোয়েন্সি যতটুকু দেওয়া দরকার তিনি কিন্তু বুঝবেন না। সেটা শুধু হাইড্রা ফেশিয়াল না, যে কোনো ফেশিয়ালের ক্ষেত্রে এখন তো বর্তমানে কার্বন ফেশিয়ালও রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, প্লাস পিআরপি, মাইক্রোনিডলিং, সব কিছুই, গ্লুটাথিয়ন। এগুলো যখন আপনি একজন চিকিৎসক ছাড়া অন্য কারো কাছ থেকে নিতে যাবেন, তখন হচ্ছে যেহেতু তার প্রসিডিউরটা ঠিক থাকবে না, ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে কিভাবে হচ্ছে প্লেস করতে হবে, কতটুকু সময় দিতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে আমাদের দেখা যায় যে ফেসে কিছু কিছু জায়গা আছে যে এখানে এতটুকু সময় দিতে হবে বা এই জায়গাটা দেওয়া উচিত না, এটা কিন্তু বলে দেওয়া থাকে। এই জিনিসটা হয়তো বা তারা জানে না, তারা কিন্তু রেগুলার যেভাবে তারা ম্যাসাজ করে পুরো ফেসে অনেক সময় ওইভাবে করে ফেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তো এই জন্য অবশ্যই শুধুমাত্র হাইড্রোফেশিয়াল না, যে কোনো প্রসিডিউরই অবশ্যই হচ্ছে চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত। তাহলে যেহেতু মেশিনারিজ একটা জিনিস, সেই মেশিনারিজ জিনিসটাকে কিভাবে চালাতে হবে, সেই প্রসিডিউরটা কি, এটা কিন্তু এবং যে অ্যানাটমির বিষয়টা ডক্টর সিনথিয়া আলম বলছিলেন, এই বিষয়গুলো আপনারা মনিটর করে থাকেন এই ধরনের ট্রিটমেন্ট। এখানে কিন্তু একজন চিকিৎসক নিজেই করছেন, চিকিৎসকের পাশাপাশি অনেকে সহকারী থাকতে পারে, কিন্তু প্রসিডিউরগুলো কিন্তু মূলত চিকিৎসকরাই করেন। সহকারী যেরকম আমরা যে কোনো অপারেশনের ক্ষেত্রে কি হয়, আমাদের বিভিন্ন ধরনের ওটি অ্যাসিস্ট থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, কিন্তু আসলে প্রসিডিউরগুলো কিন্তু একজন সার্জন করছেন, বা তাই না? তো সেরকম কিন্তু এই আপনার অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রেও কিন্তু একই বিষয়গুলো করছেন বা কাজগুলো করছেন একজন হচ্ছে ডার্মাটোলজিস্ট, একজন ফিজিশিয়ান, তার পাশাপাশি আশেপাশে যারা থাকেন তারা অ্যাসিস্ট্যান্ট। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই নিয়মগুলো আসলে মেনে চলা হয় না। শুধুমাত্র দেখা যায় যে
বিভিন্ন ধরনের পার্লার শুধু বলবো না, আরও এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যে যারা আসলে হয়তোবা মনে করে যে একজন চিকিৎসকের আন্ডারে যদি করা হয় বা তত্ত্বাবধানে যদি করা হয় তাহলে হয়তোবা তার জন্য একটা খরচের ব্যাপার থাকে বা অনেক বিষয় এখানে আসলে কাজ করে। আমরা অনেকগুলো বিষয়ে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি এবং জানতে পেরেছি। আমরা আরেকটা বিরতি নিয়ে নিয়েছি, বিরতির পরে আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আসলে বিভিন্ন ধরনের যে অপচিকিৎসা, আমরা বলছিলাম যে পার্লারে যে চিকিৎসা অনেকে নিয়েছেন, আপনাদের কাছে আসলে নেওয়া উচিত বলে আপনারা বারবার বলছেন, এবং একইভাবে আমরা সেটা ফিল করি যে আসলে যেহেতু যে কোনো ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট মানেই অবশ্যই একজন স্কিল ডার্মাটোলজিস্টের কাছে ট্রিটমেন্টটা নেওয়া উচিত। আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছিলাম যে গ্লুটাথিয়ন নিয়ে আমার অনেক ধরনের প্রশ্ন রয়েছে। যেমন গ্লুটাথিয়ন আমরা যেটা অনেক সময় বিভিন্ন রিলস বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি যে তারা সেলিব্রিটিদেরকে অনেকে ফলো করছে, যে তারা হঠাৎ করে এত ব্রাইট কিভাবে হচ্ছে। সো অনেক সময় রিলস থেকে কিন্তু সেলিব্রিটিরা তাদের কিছু লাইফস্টাইলের অংশ শেয়ার করে থাকে, তারা রেগুলার বেসিসে গ্লুটাথিয়ন নিচ্ছে। তো আপনার কাছে জানবো যে একটা মানুষ আসলে সর্বোচ্চ কয়টা সেশন গ্লুটাথিয়ন নিতে পারে এবং তার জন্য সেটা সেফ হবে? গ্লুটাথিয়ন অবশ্যই বললাম যাদের ব্রাইটেনিং ইফেক্ট দরকার হয়। আমি না প্রথমে আমার পেশেন্ট যখন চেম্বারে আসে আমি তাকে কিন্তু ফার্স্টেই জিজ্ঞেস করি আপনি কেন নিতে চাচ্ছেন, আপনি কি জন্য নিতে চাচ্ছেন। অনেকে এসেই বলে আমি ফর্সা হব। তো আমি বলি তাহলে আপনি নিয়েন না, ফর্সা হতে পারবেন না, ফর্সা হবেন না। আসলে এটা ব্রাইটেনিং এফেক্ট দেয় আপনার গায়ের রংটাকে। আপনি যদি মনে করেন যে এই অনেক ফর্সা হয়ে যাবেন বা এরকম কোনো কিছু, তাহলে কিন্তু না, এটা আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে করতে হবে। গ্লুটাথিয়ন আপনাকে জাস্ট হেল্প করবে আপনার কিছু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, ইমিউনিটি বুস্ট আপ করবে। পাশাপাশি দেখা যাবে আপনি আগে যেই জিনিসগুলো আপনার মানে কি আমাদের ওয়েস্টেজ, তো ওয়েস্ট অনেক কিছু বডিতে থাকে, এই ডিটক্স হিসেবেও দেখা যায় ইমিউনিটি বুস্ট আপের পাশাপাশি এটা হেল্প করে গ্লুটাথিয়ন, সেটাতে হেল্প করবে, কিন্তু এটা ফর্সা করবে না। তো কতদিন নিতে পারবে? একটা ডোজ আছে, এই ডোজের পাশাপাশি তার লাইফস্টাইল মডিফিকেশনও দরকার। হ্যাঁ, সে শুধুমাত্র গ্লুটাথিয়ন নিল, এই আমাদের 14টা সেশন বা 14 সেশন, এটা না এক একটার ক্ষেত্রে এটা পাওয়ারের উপর ডিপেন্ড করে। কিছু পাওয়ার আছে, পাওয়ার 15,000 থেকে শুরু করে এখন তো অনেক লাখ পর্যন্ত পাওয়ার পাওয়া যায়, কিন্তু এগুলো সবগুলোই মানে ঠিক না, সব পাওয়ারই নেওয়া ঠিক না, এবং সব প্রোডাক্টের উপর বিশ্বাস বা ট্রাস্ট করা উচিত না। এখন যেটা দিচ্ছে এটা কতটুকু অথেন্টিক বা এটা অ্যাপ্রুভড কিনা সেটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা, এই গ্লুটাথিয়ন আমি যদি মনে করি, ধরেন আমি আমার চেম্বারের কথা বলছি বা আমার নিজস্ব ট্রিটমেন্টের কথা বলছি, সেখানে আমি একটা পেশেন্টকে তার বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী, প্লাস লাইফস্টাইল অনুযায়ী তাদেরকে সেশন ভাগ করে দেই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 14 সেশন দেয়া যায়। এখানে একটা গ্যাপ থাকে 10 ডেজের, 10 দিন পর পর তার 14 সেশন কমপ্লিট করতে হয়, এবং এটা যখন 14 সেশন কমপ্লিট করে তার একটা স্টপ, মানে তার এটা থামাতে হবে। আচ্ছা, এটা থামানোর পর তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। দেখবে কি তার টোটাল বডিতে একটা চেঞ্জ আসছে। আপনি গ্লুটাথিয়ন নিচ্ছেন প্লাস এটার পাশাপাশি আপনি সানস্ক্রিন দিচ্ছেন না বা আপনি কোনো ধরনের মানে ব্যালেন্স ডায়েট করছেন না, তাহলে কিন্তু কিছুই হবে না। আচ্ছা, মানে কিছুই হবে না, কোনো ইমপ্রুভমেন্ট, মানে আমি যেটা বললাম যে ব্রাইটেনিং, সেটাও পাবেন না। ডক্টর নুসরাত জান, আপনার কাছে একটু জানবো যে আপনি চর্মরোগ বিশেষজ্ঞ, সেই সাথে আপনি যৌন স্বাস্থ্য পরামর্শক হিসেবেও বিভিন্ন জায়গায় আপনি কাজ করে থাকেন। আপনার কাছে একটু জানবো যে আসলে একটা মানুষ সুস্থ আছে, তিনি জানে তিনি সুস্থ আছেন, কিন্তু কিছু কিছু সিমটমস থাকে যেগুলো দিয়ে হয়তো বা তিনি বুঝতে পারবেন না, কিন্তু একজন ডার্মাটোলজিস্ট বুঝতে পারবেন যে তার হয়তো কোনো যৌন স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা রয়েছে। কি কি ধরনের সিমটমস থাকলে তিনি বুঝতে পারবেন? আমরা যদি নির্দিষ্টভাবে যৌন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলে থাকি, দেখা যায় যে লক্ষণ এবং উপসর্গ অনেক ক্ষেত্রে কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রকাশ পায় না, সেটা কিছুটা দেরিতে প্রকাশ পায়। তবে কিছু কিছু লক্ষণ এবং উপসর্গ থাকলে আমরা ধরে নিই যে, আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনে যাওয়ার আগে আমরা ধরেই নেই যে হ্যাঁ, এটা যৌনবাহিত রোগ বা যৌনবাহিত জীবাণু সংক্রমণের কারণে হয়েছে। যেমন ধরুন যে যদি একজন নারী বা পুরুষ লিঙ্গ থেকে বিভিন্ন ধরনের মানে ইউরিন ছাড়া স্বাভাবিকভাবে যদি সাদা বা একটু হলুদ
একটু আঠালো ঘন টাইপের কোনো পানি বের হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা হয়তো বা তার গনোরিয়া হয়েছে। কারণ প্রাথমিক পর্যায়ে যখন আমাদের কাছে কোনো মানুষ আসে, অনেক সময় তিনি কিন্তু হিস্ট্রিটা, তার যে ইতিহাস কেন হয়েছে সেটা কিন্তু হাইড করে, বলতে চায় না, লজ্জা পায়। তখন যখন তাকে আমরা জিজ্ঞেস করি যে আসলে তার অনিরাপদ বা অসুরক্ষিত কোনো যৌন সম্পর্ক হয়েছে কিনা, তিনি কিন্তু প্রাথমিক পর্যায়ে বলতে চায় না। তারপরে আমরা তার লক্ষণ উপসর্গগুলো, যেটা বলছিলাম যে ইউরিনে হয়তো বা প্রস্রাবের ক্ষেত্রে জ্বালাপোড়া থাকতে পারে, ইউরিন ছাড়াও পুরুষ লিঙ্গ থেকে বা অন্য যে কোনো কিছু পাস বা সাদা পানি কিছুটা আঠালো বের হয়ে আসতে পারে। এছাড়া দেখা যায় যে সেখানে বিভিন্ন ধরনের ফুসকুড়ি হতে পারে, জ্বালাপোড়া হতে পারে, এই ধরনের বিশেষ কিছু সমস্যা থাকতে পারে। এগুলো নিয়ে আসলেই মূলত আমরা ধরে নিই। এছাড়া শুধু যে যৌনাঙ্গে হবে তা কিন্তু না, এর পাশাপাশি ওরাল অর্থাৎ মুখেও কিন্তু বিভিন্ন ধরনের ফুসকুড়ি হতে পারে বা কিছুটা আলসার, ঘায়ের মতো। এটা আবার দেখা যায় যে অনেক সময় প্রাথমিক পর্যায়ে কিন্তু এটা আমরা বলি যে পেইনফুল থাকবে না, অর্থাৎ কোনো ব্যথা থাকবে না, এবং অনেকের ক্ষেত্রে এটা হয়তো বা পেইনফুল হতে পারে। এছাড়া আপনার বিভিন্ন ধরনের ওয়ার্ডস, যেটা আমরা বলি যে আঁচিলের মতো কিছু জিনিস থাকে, এটা যোনিপথে বা যৌনাঙ্গেও হতে পারে, পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গেও হয়ে থাকে। তবে নির্দিষ্টভাবে যৌনাঙ্গ হলে আমরা যেটা বলে থাকি যে বিভিন্ন ধরনের আসলে ভাইরাল ওয়ার্ড এগুলো, এবং এগুলো জেনিটালিয়াতেই মূলত হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রেও অনেক সময় নারী পুরুষ তারা বুঝতে পারে না যে কেন হচ্ছে, সে তো এরকম কোনো কিছুই করেনি বা কোনো কিছু ওখানে লাগায়নি। তো এইটা আর কি মূলত যদি কেউ কন্ডোম ব্যবহার করে থাকে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শুধুমাত্র কন্ডোমই কিন্তু যৌনবাহিত যে রোগগুলো রয়েছে সেটার জীবাণুর যে সংক্রমণ, এটাকে কিন্তু প্রতিরোধ করে থাকে। এই জন্য সবসময় আমরা বলে থাকি যে আপনি যখন শারীরিক সম্পর্কে যাচ্ছেন, বিশেষ করে যদি আপনার বাচ্চা গ্রহণ করার কোনো পরিকল্পনা না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই কন্ডোম ব্যবহার করবেন, কারণ একমাত্র কন্ডোমই কিন্তু আপনাকে যৌনবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখে। এছাড়া আরেকটা জরুরি বিষয় হচ্ছে যে অন্তত বছরে 2 বার অথবা 6 মাস পর পর অন্তত একটা হেলথ চেকআপ, বেসিক যে হেলথ চেকআপ, অর্থাৎ আমি সুস্থ আছি কিনা। কারণ সবসময় কিন্তু সব রোগের লক্ষণ উপসর্গ সবসময় দেখা যায় না, বোঝা যায় না। আমাদের দেশে যেহেতু আমাদের সচেতনতার কিছুটা অভাব রয়েছে, অনেক সময় আমাদের হয়তো বা একটু, বিশেষ করে যৌন স্বাস্থ্য নিয়ে আসলে খুব একটা মনে হয় মানুষ চিন্তা করে না, বা এটা নিয়ে আসলে ওপেনলি যে কথা বলা আসলে সেটা খুব কম। হ্যাঁ, এটা সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে যে মানুষ একটা সময় ছিল যে যখন মানুষ খুব বেশি মানে লজ্জা পায়। ইভেন এখনো আমি যেহেতু এটা নিয়ে একদম মূলত কাজ করি, তো আমি আসলে এটা বুঝতে পারি যে প্রাথমিক পর্যায়ে কাজ করাটা অনেক কঠিন ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই সচেতন হয়ে গেছে। কারণ আমি যখন ব্যক্তিগতভাবে চেম্বারে প্র্যাকটিস করি, আমি দেখি যে এখন একজন যে কোনো পর্যায়ের মানুষ এসে কিন্তু বলতে পারে যে তিনি এই সমস্যায় ভুগছেন। এবং কিছু কিছু টার্ম আছে আমাদের শুধু যৌন রোগের ক্ষেত্রে না, যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে, যেমন ধরুন যে আমরা কিছু জিনিস বলে থাকি যে ফোর প্লে বা অর্গাজম। তো এখন পেশেন্টরা বা রোগীরা এসে কিন্তু এই টার্মগুলো বলতে পারে। তো এইটা হচ্ছে আমার মনে হয় যে আমরা আসলে এগিয়ে যাচ্ছি যে কোনো যৌন শিক্ষা বা যৌন স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে, যে মানুষ জিনিসগুলো বুঝছে বা বুঝতে পারছে যে আসলে কোন জায়গাটায় তাকে কাজ করতে হবে। আর এই যে বললাম না যে কিছু কিছু রোগ, এটা দেখা যায় লক্ষণ উপসর্গ প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না, সেই জন্য আসলে আমাদের সবারই উচিত নিজের স্বাস্থ্যের একটা হচ্ছে হেলথ চেকআপ রেগুলার বেসিসে। এটা হতে পারে বছরে একবার। যেহেতু আপনি বললেন যে যৌন স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন হতে হবে, কি কি রোগ আসলে হতে পারে, যে বিষয়গুলো আরো বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তবে সেটা বিরতির পর একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির আগে আমরা যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম। আমি ডক্টর সিনথিয়া আলম আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু আমরা যৌন স্বাস্থ্য নিয়ে একটু কথা বলছি, আমরা স্কিন ডিজিজ নিয়ে তো অনেক কিছু জানার চেষ্টা করলাম আপনাদের দুজনের কাছ থেকে। আপনার কাছে একটু জানবো যে গনোরিয়ার ডিজিজ, এটা কম বেশি কিন্তু এখন অনেকের মধ্যে হয়, কিন্তু সচেতনতার অভাবে বা কিছুটা সংকোচ বোধের কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে এই গনোরিয়া ডিজিজটা কেন হয় বা সেটা ট্রিটমেন্ট আসলে কি? গনোরিয়া পেশেন্ট ম্যাক্সিমাম ছেলেরা একটা হিস্ট্রি নিয়ে আসবে। পেশেন্টটা আমার চেম্বারে যারা আসে তারা দেখবেন যে ডিসচার্জ হচ্ছে, হ্যাঁ, তো হচ্ছে তারা বলে যে এসে যে আমার ম্যাডাম এতদিন ধরে মানে হঠাৎ 2 দিন যাবত আমার ডিসচার্জ অফ হচ্ছে না, এবং আমার ডিসচার্জ হচ্ছে এটা কন্টিনিউয়াস হচ্ছে। অনেক সময় দেখা যায় কি সাদা সাদা ডিসচার্জের কথা বলে, প্লাস অনেক সময় দেখা যায় যে তারা ব্লাডের কথাও বলতে পারে পরের দিকে। তো যখনই এই পেশেন্টগুলো আসে তখন এই পেশেন্টগুলোকে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হয়, টোটালি কিউরেবল এবং এটা ট্রিটেবল। তো হচ্ছে তারা যখন ট্রিটমেন্টটা নেয় তারা সেরে যায়। এই পাশাপাশি তাদেরকে বলতে হয় যে আপনি কার সাথে মেলামেশা করেছেন, তাদের একটা হিস্ট্রি থাকে
অবশ্যই তাদের একটা হিস্ট্রি থাকে, এক্সপোজার হিস্ট্রিটাই মেইন। এই ক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু একটা সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি থাকে, তো এই হিস্ট্রিটা দিতে চায় না, কিন্তু আমরা অন্তত যখন সিমটমগুলো দেখি বা ডিসচার্জের হিস্ট্রিটা পাই তখন কিন্তু সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে টোটালি কিউরেবল এবং ট্রিটেবল। তো এক্ষেত্রে সে তার ওয়াইফের সাথে মেলামেশা করেছে কিনা সেই হিস্ট্রিটাও খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় কি এই ধরনের এসটিডি ডিজিজগুলো যখন কারো হয় তখন স্বামী স্ত্রী উভয়েরই কিছু ইনভেস্টিগেশন করা উচিত এবং এই অনুযায়ী তাদের দুজনের ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট দিতে হয়। অনেকের ক্ষেত্রে সাইন সিমটম প্রকাশ পায় না, লক্ষণগুলো দেখা যায় না, কিন্তু ওয়াইফের ক্ষেত্রেও এই সিমটম বা এই ধরনের ডিজিজগুলো থাকতে পারে, সিমটম না প্রকাশ পেলেও থাকতে পারে। সো এই যে টেস্ট ইনভেস্টিগেশন খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে আরেকটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটার কথা বলছি, দেখবেন যে অনেকে ছোট ছোট দানা দানা জেনিটেলিয়াতে কিছু ওয়ার্ড নিয়ে আসে, এটা হাতে লাগে, ছোট ছোট খুবই ছোট থাকে, অনেকে লক্ষ্যও করে না, পরের দিকে দেখা যায় এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে লক্ষ্য করার মতো। তো তারা যখন এটা নিয়ে আসে, ধরেন হাজব্যান্ড নিয়ে আসলো সাপোজ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনার ওয়াইফের আছে কিনা, হলে এই অবশ্যই আপনার ওয়াইফেরও ট্রিটমেন্ট নিতে হবে। কেন নিতে হবে? এটা কিন্তু সাথে সাথে রিমুভ করতে হয়। এটা লেজারের মাধ্যমে আমরা করে থাকি চেম্বারে, এবং লেজারের মাধ্যমে করলে দেখা যায় এটা রেজাল্ট ভালো, আউটকামটা ভালো আসে। কিন্তু যদি হাজব্যান্ড নিল, ওয়াইফের কোনো ট্রিটমেন্ট নিল না বা রিমুভ করলো না, ওয়াইফেরও একটা পরে আসবে, একটা সময় থাকে। এগুলো সব ডিজিজের কিছু ইনকিউবেশন পিরিয়ড থাকে যে কখন প্রকাশ পাবে। যখন প্রকাশ পাওয়ার জন্য ওয়েট করা যাবে না, কিছু ভ্যাকসিনেশনও আছে এসটিডির ক্ষেত্রে, এই ভ্যাকসিনেশনগুলোও প্রপার নিতে হয়। কারণ কি, জেনিটাল ওয়ার্ড যদি মহিলারা ট্রিটমেন্ট না নেয়, পরবর্তীতে এটা সার্ভাইকাল ক্যান্সার হয়। তো সার্ভাইকাল ক্যান্সারটা পরবর্তীতে যাওয়ার আগেই প্যাপ স্মিয়ার বা এই ধরনের ইনভেস্টিগেশনগুলো মহিলাদের ক্ষেত্রে রেগুলার করা উচিত। এই ভ্যাকসিনেশন যেটা অনেক সবাই জানেন যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য কিন্তু কিছু ভ্যাকসিনেশনের একটা ডোজ আছে, এই ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করা উচিত মহিলাদের ক্ষেত্রে। তো এটা আমি বললাম, আজকে এত বিস্তারিত তো ওইভাবে বলা যাবে না প্রোগ্রামে, কম সময়, কিন্তু এসটিডি আর এসটিআই এই ধরনের ডিজিজগুলো, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো নিয়ে সিরিয়াস হওয়া উচিত। ডক্টর ডিস্ট্রি বললেন যে ওনার ক্ষেত্রেও মানে উনি এই যে কথা বলতে হবে, এটা নিয়ে অবশ্যই ওপেন হতে হবে। যদি তারা শেয়ার না করে, অনেকেই এসে কিছু টেস্ট করে, তারা সেটা গোপনে করতে চায়, এটা ট্রিটমেন্টটা নিয়ে তাদেরকে আসতে হবে, বলতে হবে ডক্টরকে, প্লাস ইনভেস্টিগেশন করতে হবে। এটা যদি গোপনে রেখে দেয়, পরবর্তীতে যখন সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন কিন্তু আরও বেশি ক্ষতি হতে পারে। একটা ছোট্ট একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি। আমার চেম্বারে মানে একজন পেশেন্টের কথা বলবো, বা আমি উল্লেখ করব না এখানে হিস্ট্রি, কিন্তু সে কিছু টেস্ট করতে আসছিল এবং টেস্ট করার পরে কিন্তু তার যখন টেস্টের রেজাল্ট আসে সেটা কিন্তু পজিটিভ হয়, এইচআইভি পজিটিভ। হ্যাঁ, তো সেক্ষেত্রে পেশেন্ট কি করে? সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু এটা জানাতে চায় না, সে কিন্তু আর ব্যাক করেনি বা ট্রিটমেন্ট নিতে চায় না। তো এই ধরনের পেশেন্টগুলো যখন ট্রিটমেন্ট নিতে চায়, এরকম অনেক হিস্ট্রি কিন্তু আছে। আগে কিন্তু এনলিস্টেড করা হতো পেশেন্টদের, যখন নিতে চায় না তখন কিন্তু তার ক্ষেত্রে পরবর্তীতে আরও বেড়ে যায় এবং আস্তে আস্তে ছড়াতে থাকে, একজনের থেকে আরেকজনের হচ্ছে। এই এইচআইভি ডিজিজগুলোতে প্রথম দিকে লক্ষণ প্রকাশ পায় না, দেখবেন 1 বছর কোনো ধরনের লক্ষণ থাকে না, আস্তে আস্তে ইমিউনিটি যখন কমতে থাকে তখন অনেক ছোটোখাটো প্রবলেম দিয়ে স্টার্ট হয়। অর্থাৎ এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে ব্যক্তিগত সচেতন হওয়াটা ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরই প্রসঙ্গে একটু ডক্টর নুসরাত জাহান আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনি যৌন স্বাস্থ্য পরামর্শক হিসেবে আপনি বেসিক্যালি কাজ করছেন, অডিয়েন্সের প্রতি আপনার পরামর্শ কি বা টিপস কি? অডিয়েন্সের প্রতি আসলে টিপস বা সচেতনতা এখানে সবচেয়ে বড় বিষয়। সচেতন হতে হবে এবং ভুল ধারণাগুলো বা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একটা পর্যায়ে ছিল যে মানুষ সংকোচ বোধ করতো, লজ্জা পেত, কথা বলতো না, বা আমার শরীর আমাকে বাঁচতে হবে, আমাকে সুস্থভাবে বাঁচতে হবে এবং সেটার জন্য আসলে যা প্রয়োজন আমাকে সেটা করতে হবে। সবার আগে এই জিনিসটা মানতে হবে। এটা যদি কেউ মানতে পারে, ধারণ করে, তাহলে আমার মনে হয় যে কোনো শারীরিক যে কোনো স্বাস্থ্যগত সমস্যা, সেটা হতে পারে শারীরিক, মানসিক বা যৌন সমস্যা, যে কোনো সমস্যার ক্ষেত্রে একজন মানুষ যখন চিন্তা করবে যে আমাকে সুস্থ থাকতে হবে, কারণ আমি যখন সুস্থ থাকবো আমার পরিবার সুস্থ থাকবে, আমার সমাজ সুস্থ থাকবে এবং আমার রাষ্ট্র সুস্থ থাকবে, সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে সচেতনতার ক্ষেত্রে সবসময়
নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রী ছাড়া শারীরিক সম্পর্ক আসলে কখনোই করা উচিত না। এবং প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে আমরা বলছি যে আপনি যখন ফ্যামিলি প্ল্যানিংয়ে যাচ্ছেন না, অর্থাৎ আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে STI বা STD না যাতে হয়, সেই ক্ষেত্রে কন্ডোম অনেক ভালো একটা বিষয় এবং সেই ক্ষেত্রে কন্ডোম ব্যবহার করা উচিত। এছাড়া যে কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা হতেই পারে, হয়তোবা আপনি সচেতন ছিলেন কিন্তু তারপরেও কোনোভাবে হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই সংকোচবোধ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপু যে কথাটা বলছিলেন যে HIV হয়ে গিয়েছে অথচ সে কিন্তু আর চিকিৎসা নেয়নি, আসলে যে কোনো জিনিসই স্বাভাবিক অবস্থায় বা একদম প্রাথমিক অবস্থায় যখন থাকে সেটা কিন্তু অনেক ছোট থাকে, কিন্তু যখন সেটা সঠিক চিকিৎসা না করা হয়ে থাকে সেটা দেখা যায় যে একজন মানুষের, বিশেষ করে নারী পুরুষের ক্ষেত্রে পরবর্তীতে দাম্পত্য জীবনে অনেক সময় কিন্তু ইনফার্টিলিটি তৈরি করে থাকে, বাচ্চা আর হয়ে মানে হবে না। এই ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে আসলে রোগ যেটাই হোক না কেন যথাসময়ে ট্রিটমেন্ট করাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং ত্বকের যে সুস্থতা এবং যৌন স্বাস্থ্য নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার আধুনিক চিকিৎসা কি হতে পারে, সেই সাথে যৌন স্বাস্থ্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।